যদি উনি নেলসন ম্যান্ডেলা হতে চান তাহলে উনি মিনিমাম সংস্কার করে যাতে নির্বাচনটা হয় নিরপেক্ষ এবং ইনক্লুসিভ, এই নির্বাচনটা দিয়ে উনি পিসফুলি ট্রান্সফার অফ পাওয়ার করতে পারেন। কিন্তু উনি যদি ওই পথে না যান, উনি যদি ইদি আমিনের পথে চলে যান, এই সমস্ত কিছু ভণ্ড লোকজন যারা নির্বাচনকে ভয় পায়, যারা গণতন্ত্রকে ভয় পায়, তাহলে হোয়াট উইল বি দি সিস্টেম অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ? আমার মনে হয় এই সরকারের ভেতরে একটা গ্রুপ আছে যারা গণতন্ত্রের বিরোধী, তারা স্বৈরতন্ত্রের পক্ষের লোক, তারা চায় না যে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক ট্রানজিশন হোক, তারা চায় যে বাংলাদেশ যাতে একটা কেওসে চলে যেতে পারে, হ্যাঁ, এবং সেটারই তারা চেষ্টা করছে। এবং যারা আইনের শাসনকে মানতে চায় না, মবক্রেসি করতে চায়, ওদের এই গ্রুপ একটা বট গ্রুপ। এই যে আপনি দেখবেন যে ফেসবুকে খুবই অ্যাক্টিভ এই বটের দল এ সমস্ত ফালতু কথা নিয়ে করছে। এরা ম্যাক্সিমাম অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত অথবা জঘন্য অপরাধ। আমরা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিটাকে আমরা অ্যানালিসিস করতে হবে। একটা দুটো জিনিস হচ্ছে বর্তমানে, একটা হলো কি গণতন্ত্রের পক্ষের একটা গ্রুপ, আর একটা হলো গণতন্ত্রের বিপক্ষে। গণতন্ত্রের যে মেইন উপাদান হলো নির্বাচন। বাংলাদেশের একটা অল্প সংখ্যক লোকজন, দে আর ভেরি ভোকাল, বট টাইপের, বট লীগ বলতে পারেন তাদেরকে, ওরা হলো নির্বাচন চাচ্ছে না। এবং নির্বাচন চাচ্ছে না মানে ওরা গণতন্ত্রের বিরোধী শক্তি। হ্যাঁ, এরা হলো যে আগের যে স্বৈরাচারী সরকার তাদেরই তারা একটা বিটিমামি করবে, যে যারা গণতন্ত্রের বিরুদ্ধে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ পছন্দ করে, উনি তো নির্বাচনে আসতে পারে, ওনার তো দল রয়েছে। ওনার তো আগে ছিল কি নাগরিক শক্তি, ওটার উনি নতুন নাম করেছেন নাগরিক পার্টি। ওই নাগরিক পার্টি যদি উইন করে, তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে দিতে পারে যে আমরা এইটা চাই, এবং তাতে যদি জনগণ সেটাকে গ্রহণ করে তাহলে তো উনি ভিক্টরি হবেন। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা গণতন্ত্রের সপক্ষের গ্রুপ আর একটা গণতন্ত্রের বিপক্ষের গ্রুপ। গণতন্ত্রের বিপক্ষের গ্রুপের ভেতরে যারা আছে তারা নির্বাচনকে ভয় পায়। নির্বাচন হলো গণতন্ত্রের একটা প্রধান উপাদান, অন্যতম প্রধান উপাদান। এটাকে তারা ভয় পায়, কারণ তারা জানে যে নির্বাচনে যদি তারা যায়, মানে যেমন ধরুন যে উপদেষ্টার কথা অতি শ্রদ্ধেয় সৈয়দ এহসানুল হুদা বলেছেন, যে একজন উপদেষ্টা, সে বলছে সে নাকি নির্বাচিত। নির্বাচন সম্পর্কে তার আদৌ কোনো ধারণা আছে? আমি হাসবো না কাঁদবো, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস পারসন, যে সে আদৌ কোনো কিছু বোঝে কিনা। একটা বিশাল আন্দোলন হয়েছে, আন্দোলনে ছাত্রদের বিরাট অবদান, এখানে অন্যান্য সব দলে বিএনপির সবচেয়ে বেশি লোক মারা গেছে এই আন্দোলনে, এবং তারপরে জামাতে ইসলামী। এবং এই আন্দোলনের পরে দেখা গেল যারা ক্ষমতায় আসছে তারা একটা কুডেটা করে আসছে। মানে তাদের হোয়াট ইজ দেয়ার ম্যান্ডেট? তারা ইন্টারনাল ক্লিকের মাধ্যমে আপনার ডিজিএফআই এর যারা এজেন্ট ছিল এই আন্দোলনের ভেতরে, ওদেরকে দিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, যে গভর্নমেন্টের কোনো ম্যান্ডেট নেই, এর কোনো ফাউন্ডেশন নেই। এবং সেটা আমার বক্তব্য নয়, এটা পিনাকি ভট্টাচার্যের যদি প্রথম দিকের ভিডিও দেখেন আপনি দেখবেন যে সে এটাকে বলছে একটা বাজে, এটা একটা বেআইনি সরকার। এবং যে উপদেষ্টা বলেছে তার সঙ্গে আত্মীয়তার সম্পর্কের এক লোক, আমি জানি না তার সঙ্গে কি ধরনের আত্মীয়তা রয়েছে, কিন্তু সেও একটা বিরাট শ্বশ্রুমণ্ডলী, বিরাট এক দাড়িওয়ালা, একটা টুপি, একটা স্পেশাল টুপি পরে এই লোকটা, সে কিন্তু বারবার বলছে যে এই সরকারটা বেআইনি সরকার, এই সরকারটা ঠিক নয়। এটা ফরহাদ মাজারের কথা বলছে। ফরহাদ মাজার বলছে যে কিন্তু ফরহাদ মাজার তো এও বলছে যে এই সরকারকে অনির্বাচিত বলা যাবে না। তার তো কথাবার্তা ঠিক নেই, কারণ ওই লোক বলছে যে এই সরকার একটা অন্যায্য সরকার, আবার তারা বলছে যে এটার জন্য ভোট দরকার হয় না। ফরহাদ মাজার যদি কোথাও মানে ঢাকার ওয়ার্ড নির্বাচনে দাঁড়িয়ে, ওই যে ওয়ার্ডের ছোট ওয়ার্ড আছে না, কিংবা তার যে গ্রামের দাঁড়িয়ে সে যদি জামানত বাজেয়াপ্ততা না হয়, আমি আমার নাম পরিবর্তন করব, আমার নাম অন্যরকম রাখতে পারবেন। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে দিলাম যে ফরহাদ মাজার যদি সত্যিকার কোনো নির্বাচনে কোথাও নির্বাচিত হয়ে আসতে পারেন, আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। একটা মানে লোকটা মানে একটা আজব চিরিয়া, যে গণতন্ত্রের বিরুদ্ধে চলে গেছে। মানে যে গণতন্ত্র যে একটা নর, এটা নেই,
সে কতগুলো ফালতু এটা সেটাকে মিক্স করে একটা একটা নতুন কি করেছে যার কোনো মূল্য নাই, জিরো, এইসব করে এই সমস্ত ধান্দাবাজি করছে। আমরা যেটা দেখছি যে এই যে সংস্কারের কথা আপনি বলছেন, হ্যাঁ, সংস্কার তো 2022-তে তারেক জিয়া যে মানে স্টেট ক্রাফটের যে কনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন তা নিয়ে তার 27 দফা রয়েছে। তারপরে অন্যান্য দল যেমন এই যে সাইদ এহসানুল হুদা এদের দলের সঙ্গে মিলিতভাবে যে 31 দফা আছে, এটা তো অনেক আগের ব্যাপার। ওরা তো আগে থেকেই সংস্কার চাচ্ছে এবং সংস্কার একটা চলমান প্রসেস। এই চলমান প্রসেসে এটা সংস্কার হয়। সংস্কার কেউ মানে উপর থেকে এনে দিতে পারে না কিংবা ইম্পোজ করতে পারে না। এই যে সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি দারুণ শ্রদ্ধা করি, ওনার মর্যাদা বাইরে অনেক বেশি, কিন্তু ওনাকে ভাবতে হবে যে ওনার ভবিষ্যৎটা কি। উনি কি ইদি আমিন হতে চান না নেলসন ম্যান্ডেলা হতে চান? উনি যদি ইদি আমিন হতে চান তাহলে এই ফরহাদ মাজহার অ্যান্ড কোম্পানি যারা নির্বাচনের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে একটা স্বৈরতান্ত্রিক গভর্নমেন্ট করার চেষ্টা করছে, তাদের সঙ্গে উনি থাকতে পারেন। আর যদি উনি নেলসন ম্যান্ডেলা হতে চান তাহলে উনি মিনিমাম সংস্কার করে যাতে নির্বাচনটা হয় নিরপেক্ষ এবং ইনক্লুসিভ, এই নির্বাচনটা দিয়ে উনি পিসফুলি ট্রান্সফার অফ পাওয়ার করতে পারেন। কিন্তু উনি যদি ওই পথে না যান, উনি যদি ইদি আমিনের পথে চলে যান, এই সমস্ত কিছু ভণ্ড লোকজন যারা নির্বাচনকে ভয় পায়, যারা গণতন্ত্রকে ভয় পায়, তাহলে হোয়াট উইল বি দি সিস্টেম অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ? বাংলাদেশের তো একটা সিস্টেম অফ গভর্নমেন্ট থাকতে হবে। এটা কি ধরনের গভর্নমেন্ট হবে? এটা কি একটা ট্রাইবাল ই হবে নাকি? ট্রাইবাল টাইপের ইসে যে একজন এই ফালতু একটা লোক বললো যে ও ইউনূসের একদম 100% সমর্থন। হোয়ার ইজ দেয়ার সমর্থন? এর কোনো প্রমাণ আছে যে এই গভর্নমেন্ট মানে নাকি পুরো জনগণ সমর্থন করছে? হোয়ার ইজ দ্যাট? এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, এটা তো চুপ্পুর অ্যাডভাইসার্স, এরা তো চুপ্পু যে আমাদের যে প্রেসিডেন্ট তার হলো এরা অ্যাডভাইসার, ইন্টারিম গভর্নমেন্ট। এই জিনিস তারা ভুলে যায়। এই শাসনতন্ত্রের আন্ডারে এরা ওথ নিয়েছে, সেটাকে তারা ভায়োলেট করছে। ইনফ্যাক্ট আইনত এই সরকারের সঙ্গে যারা জড়িত তাদের নামে কমপক্ষে আপনি 100 ট্রিজন কেস দিয়ে দিতে পারেন, তাদের 100 টাইমস ফাঁসি হতে পারে এই গভর্নমেন্ট সঙ্গে যারা জড়িত। আমরা যদি আইনের পথে যাই, সত্যিকার আইন যদি অ্যাপ্লাই করা হয়, এরা যে সমস্ত কাণ্ড করেছে, that will give them 100 or more times of death sentence, কারণ তারা তো সবকিছু ভায়োলেট করেছে। তারা কনস্টিটিউশনের আন্ডারে ওথ নিয়েছে, 104 ধারার মাধ্যমে যে করেছে ওটা একটা ভাওতাবাজি। আপনার মানে পুরো জিনিসটা 106, হ্যাঁ 106, এটা হলো অ্যাবসলিউটলি হযবর ল। কারণ এরকম একটা সরকারের একমাত্র উচিত যে মিনিমাম সংস্কার যেটা নির্বাচন ভিত্তিক হবে। এবং আমি বলবো যে জামাতের আমির কিন্তু তাই বলেছেন। আমি তার 3টা পয়েন্ট খুব লক্ষ্য করে পড়েছি এবং ওই 3টা পয়েন্টকে আমি জন্য ওনাকে আমি সাধুবাদ দিচ্ছি। উনি বলছেন যে নির্বাচনের জন্য যে সংস্কার করা উচিত সেগুলো করা উচিত, তারপরে বিচার করা উচিত, যে বিচারের আমরা কোনো লক্ষ্যই দেখছি না। কোনো বিচার যে কি হবে, এত মাস হয়ে গেল, কোথায় সেই বিচার? যে এটা করেছে সেটা তো একদম অসম্পূর্ণ। যেটা সাইদ এহসানুল্লাহ হুদা বললেন যে ওখানে লোকবল নেই, মানে কোনো লোকবল নেই, ওখানে আরো কয়েকটা করা ছিল, কোর্ট করা উচিত ছিল যাতে তাড়াতাড়ি এটাকে করা যায়। এবং কিন্তু ওনারা তো কয়েকদিন পর পর আপডেট দিচ্ছেন, ওনারা রেড অ্যালার্ট জারি করছেন বা ওনাদের গ্রেফতারের আদেশ জারি করছেন। ওগুলোকে আমরা বলি চাপাবাজি। ওগুলোকে যদি আপনি সামেশন করেন, মানে এদেশে শুধু মিডিয়া ট্রায়াল করা হচ্ছে নাকি আসলেও কিছু কাজ হচ্ছে? এটা হলো মানে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওয়ান অফ দ্য জিরোস। মানে আপনি যদি এগুলোকে সাম করেন, এদের এই বক্তব্যের এর কোনো মূল্য নেই। কারণ আপনি ট্রাইব্যুনাল একটা করেছেন কেন? আরো কতগুলো করতেন, সেখানে লোক বল দিতেন, ইনভেস্টিগেটিভ গ্রুপ থাকতো বিরাট বড় আকারে, এবং যেখানে প্রসিকিউটর থাকতো, গ্রুপ অফ প্রসিকিউটর। হোয়ার আর দে? এটা তো অসম্পূর্ণ। এ দিয়ে এরা ভাওতাবাজি দিচ্ছে। আমার মনে হয় এই সরকারের ভেতরে একটা গ্রুপ আছে যারা গণতন্ত্রের বিরোধী, তারা স্বৈরতন্ত্রের পক্ষের লোক। তারা চায় না যে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক ট্রানজিশন হোক, তারা চায় যে বাংলাদেশ যাতে একটা কেওসে চলে যেতে পারে। হ্যাঁ, এবং সেটারই তারা চেষ্টা করছে। এবং এদের দেশপ্রেম সম্পর্কে আমার দারুণ প্রশ্ন জেগেছে যে এরা কি টাইপের লোক।
যে যারা একটা নর্ম থাকে একটা দেশের, একটা গঠনতন্ত্র থাকে, তার একটা নিয়ম কানুন থাকে, এই সমস্ত জিনিসগুলো তারা করছে না। কিছু জঙ্গি টাইপের লোকজন এবং যারা আইনের শাসনকে মানতে চায় না, মবক্রেসি করতে চায়, ওদের এই গ্রুপ একটা বট গ্রুপ। এই যে আপনি দেখবেন যে ফেসবুকে খুবই অ্যাক্টিভ এই বটের দল এ সমস্ত ফালতু কথা নিয়ে করছে। এরা ম্যাক্সিমাম অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত অথবা জঘন্য অপরাধী।